भारतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৬৪। সর্বতোমুখী প্রতিভা। সঙ্গীত চর্চার প্রসঙ্গে আমরা ওস্তাদ বেনি গুপ্তের, বেনি বৈরাগীর বা বেনি অধিকারীর নাম উল্লেখ করিয়াছি। ইনি আহম্মদ খাঁর শিষ্য ছিলেন এবং কণ্ঠ ও যন্ত্র উভয় প্রকার সঙ্গীতে ইহার অধিকার ছিল। বিশ্বনাথবাবু পুত্রের সমস্ত গুণাবলীরই উৎকর্ষকামী ছিলেন। সুতরাং নরেন্দ্র এই ওস্তাদের নিকট ৪-৫ বছর শিক্ষা লাভের সুযোগ পাইয়াছিলেন এবং গান ও বাজনা দুইই শিখিয়াছিলেন। তবে কণ্ঠসঙ্গীতেই তিনি সমধিক সাফল্যমণ্ডিত হইয়াছিলেন। সঙ্গে সঙ্গে সঙ্গীত বিজ্ঞান সম্বন্ধেও তিনি যথেষ্ট জ্ঞান অর্জন করিয়াছিলেন। কাহারো কাহারো মতে তিনি কয়েক বৎসর বেনি ওস্তাদের নিকট সঙ্গীত শিক্ষার পর ওস্তাদের গুরু আহম্মদ খাঁর কাছে ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি শিক্ষা করেন। উৎস বিশ্ব বিবেক ২৩৬। আহম্মদ খাঁর নিকট তিনি হিন্দি, উর্দু ও ফার্সি গান শিখেন। তাহার সঙ্গীত শিক্ষক হিসাবে আরও কয়েকজন কলাবতের নাম পাওয়া যায়। উজির খাঁ, বড় ও ছোট দুন্নি খাঁ, কানাইলাল ঢেড়ি, জগন্নাথ মিশ্র, শঙ্কর। স্বামী শ্যামানন্দ রচিত শ্রী বিবেকানন্দ কাব্যগীতি, কিন্তু এই শেষোক্ত মত প্রমাণসহ বলিয়া মনে হয় না। সঙ্গীত শাস্ত্রের বিভিন্ন বিভাগে নরেন্দ্রনাথ কিরূপ পাণ্ডিত্য ও দক্ষতা লাভ করিয়াছিলেন তাহা দুইটি ঘটনা হইতে পরিষ্কার প্রতিপন্ন হয়। উহা বিএ পাশের ২-৩ বৎসরের পরের কথা হইলেও আমরা এখানেই বলিয়া রাখি। প্রথমত দেখা যায় শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের ১৮৮৬ খ্রিস্টাব্দের কয়েক মাস পরেই শিবরাত্রি উপলক্ষে তিনি তাথইয়া তাথইয়া নাচে ভোলা ইত্যাদি গানটি রচনা করিয়া স্বয়ং উহাতে সুর সংযোগ করেন এবং অতঃপর ধ্রুপদাঙ্গ কয়েকটি গান রচনা করিয়া সুর সহ শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রচার করেন। এই বিষয়ে প্রকৃষ্টতর দ্বিতীয় প্রমাণ সঙ্গীত কল্পতরু। অধুনা প্রকাশিত অক্টোবর ১৯৬৩ সঙ্গীত সাধনায় স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থের ভূমিকায় স্বামী প্রজ্ঞানানন্দ লিখিয়াছেন, স্বামীজি ছিলেন না শুধুই গীত ও শিল্পী, ছিলেন সঙ্গীত তত্ত্বানুসন্ধানেরও পথচারী। সঙ্গীত কল্পতরু গ্রন্থখানির ঔপপত্তিক আলোচনা শৈলী তার সঙ্গীত জ্ঞান বিচক্ষণতার কথা প্রমাণ করে। সঙ্গীত কল্পতরু প্রথম সংস্করণের প্রারম্ভে ৯০ পৃষ্ঠাব্যাপী ভূমিকায় সুর, তাল, বাদ্যযন্ত্র, বাজনা, বোল, স্বর সাধনা, কনসার্ট ইত্যাদি বহু বিষয় আলোচিত হইয়াছে। সঙ্গীত ও বাদ্য এই শিরোনাম অবলম্বনে পরিশিষ্টে ১৮ পৃষ্ঠাব্যাপী সাধক ও কবিগণের জীবনী এই শিরোনাম অবলম্বনে বিদ্যাপতি, চণ্ডীদাস, রামপ্রসাদ প্রভৃতি অনেকের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হইয়াছে। বাকি সঙ্গীত সংগ্রহ নামক অংশে বহু শ্রেণীর বহু ভাষার সঙ্গীত স্থান পাইয়াছে। লক্ষ্য করিবার বিষয় এই যে গ্রন্থে জাতীয় সঙ্গীতও সংগৃহীত হইয়াছে। তৃতীয় সংস্করণে এই প্রবন্ধদ্বয় বর্ধিতাকারে প্রথমাংশেই একত্রে মুদ্রিত হয়। এখন প্রশ্ন এই, ভূমিকার রচয়িতা কে? বিভিন্ন কারণে মনে হয় নরেন্দ্র
নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দই ইহার লেখক। এই বিষয়ক যুক্তিগুলি আমরা পর পর উপস্থিত করিতেছি। স্বামীজির পুরাতন ইংরেজি জীবনীতে বলা হইয়াছে, তিনি ভারতীয় সঙ্গীতের বিজ্ঞান ও দর্শন সম্বন্ধে একটি বিস্তারিত ভূমিকা লিখিয়া দিয়াছিলেন একখানি বাংলা গানের পুস্তকের জন্য। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন যে নরেন্দ্রনাথ বায়া, তবলা, পাখোয়াজ ইত্যাদি যন্ত্রের বাজনা সম্বন্ধে একখানি পুস্তক লিখিয়াছিলেন। উহা বড়তলার বৈষ্ণবচরণ বসাক প্রকাশ করেন এবং উহার একখানি পুস্তক বেলুড় মঠের পুস্তকাগারে আছে। শ্রীযুক্ত প্রমথনাথ বসু লিখিয়াছেন, প্রাচ্য সঙ্গীতের সহিত পাশ্চাত্য সঙ্গীতের তুলনার দ্বারা তিনি সঙ্গীত বিদ্যা সম্বন্ধে অনেক নূতন তথ্য সংগ্রহ করিয়াছিলেন এবং উক্ত শাস্ত্রের একজন অভিজ্ঞ সমালোচক হইয়া দাঁড়াইয়াছিলেন। এমনকি কোনো দরিদ্র পুস্তক প্রকাশককে তিনি ভারতীয় সঙ্গীত তত্ত্ব সম্বন্ধে একটি প্রকাণ্ড মুখবন্ধ লিখিয়া দিয়াছিলেন। অনেকে বৈষ্ণবচরণকে প্রকাশক মনে করিলেও তিনি নরেন্দ্রনাথের সহকারী গ্রন্থকর্তা ছিলেন, প্রকাশক নহেন। আমরা বেলুড় মঠে সংরক্ষিত সঙ্গীত কল্পতরুর প্রথম ও তৃতীয় সংস্করণ দেখিয়াছি। উহাতে লিখিত আছে, 118 নং আপার চিতপুর রোড, কলিকাতা, আর্য পুস্তকালয় হইতে শ্রী চণ্ডীচরণ বসাক কর্তৃক প্রকাশিত। গ্রন্থকারীর নামের স্থলে আছে শ্রী নরেন্দ্রনাথ দত্ত BA ও শ্রী বৈষ্ণবচরণ বসাক কর্তৃক সংগৃহীত। পুস্তকের প্রারম্ভে সহকারী গ্রন্থকার বৈষ্ণবচরণ তাহার বিশেষ কথায় লিখিয়াছেন, প্রায় 1 বৎসর অতীত হইল উহার সংকলন কার্য আরম্ভ হইয়াছে। শ্রীযুক্তবাবু নরেন্দ্রনাথ দত্ত BA মহাশয়ই প্রথমত ইহার অধিকাংশ সংগ্রহ করেন, কিন্তু পরিশেষে তিনি নানা অলঙ্ঘনীয় কারণে অবসর না পাওয়ায় ইহা শেষ করিতে পারেন নাই। তজ্জন্য আমি ইহার অবশিষ্টাংশ পূরণ করিয়া সাধারণ্যে প্রকাশ করিলাম। অলঙ্ঘনীয় কারণের মধ্যে তখন নিশ্চয় বরাহনগর মঠের প্রাথমিক কার্যের ব্যস্ততা এবং পিতৃ সম্পত্তি লইয়া মকদ্দমা প্রভৃতি ছিল। বসাক মহাশয়ের বিশেষ কথার তারিখ 1294 বঙ্গাব্দের ভাদ্র মাস, অর্থাৎ 1887 খ্রিস্টাব্দের মধ্যভাগের কাছাকাছি আগস্ট সেপ্টেম্বর। এই হিসাবে দেখা যায় নরেন্দ্রনাথ এই পুস্তক রচনায় হাত দেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অব্যবহিত পরে, হয়তোবা উহার কিঞ্চিত পূর্বে। গ্রন্থখানি লোকসমাজে বিশেষ সমাদৃত হয়। বৈষ্ণবচরণ তৃতীয় সংস্করণের বিশেষ কথায় লিখিয়াছেন, 6 মাসের মধ্যে 2 সংস্করণে 2,000 সঙ্গীত কল্পতরু নিঃশেষিত হইয়াছে। তখনকার দিনে ইহা খুবই সন্তোষজনক, কিন্তু পরে ব্যবসায়ী মনোবৃত্তির ফলে পুস্তকখানির নাম পরিবর্তিত হইয়া যায় এবং নরেন্দ্রনাথের নামও পরিত্যক্ত হয়। পুস্তকখানির সত্ত্ব ও কর্তৃত্ব লইয়া একটা বিবাদ কিছুকাল চলিয়াছিল বলিয়া মনে হয়। বেলুড় মঠে সংরক্ষিত প্রথম সংস্করণের পুস্তকখানির প্রথম পৃষ্ঠায় গ্রন্থকারদ্বয়ের নামের পশ্চাতে কে একজন কালি দিয়া লিখিয়াছেন, ও জ্ঞানচন্দ্র বসাক। ওই গ্রন্থখানির মালিক হিসাবে ইংরেজিতে জ্ঞানচন্দ্র বসাকের নাম লিখিত আছে এবং বর্ষ দেওয়া হইয়াছে 1887। সঙ্গীত ও বাদ্য নামক ভূমিকার প্রথম পৃষ্ঠায় ইংরেজিতে তারিখসহ লিখিত আছে J.C. বসাক কর্তৃক প্রদত্ত 1/1/88। এই সঙ্গে আর একটি কথা নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। বেলুড় মঠের প্রাচীনগণ বলেন, বরাহনগরের প্রথম অবস্থায় ত্যাগী ভক্তগণ যখন কার্যোপলক্ষে কলিকাতায় যাইতেন, তখন 2-1 পয়সার জলযোগের জন্য
শ্রী রামকৃষ্ণ ভক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দোকানে উপস্থিত হইতেন। তিনি তখন দরিদ্র, অপরের দোকানে কাজ করিতেন। অতএব এই সুহৃদের সাহায্যকল্পে নরেন্দ্রনাথ গ্রন্থ রচনায় মন দেন এবং উপেন্দ্রনাথ ইহাতে উপকৃত হন। কিন্তু পরে পুস্তকের সত্য লইয়া বিবাদ উপস্থিত হয়। নরেন্দ্রনাথ স্বভাবতই এই বিবাদ হইতে আত্মরক্ষা করিয়া সরিয়া দাঁড়ান। নরেন্দ্রনাথের সঙ্গীত প্রীতি সম্বন্ধে একটি ঘটনা তার বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতিকথা হইতে উদ্ধৃত করিলাম। নরেন্দ্র তখন তাহার পিত্রালয়ে 2 বেলা কেবল আহার করিতে যান, আর সমস্ত দিবারাত্র নিকটে রামতনু বসুর গলিতে মাতামহীর বাটিতে থাকিয়া পাঠাভ্যাস করেন। পাঠাভ্যাসের খাতিরেই যে এখানে থাকেন তাহা নহে, নরেন্দ্র নিভৃতে থাকিতে ভালোবাসেন। বাড়িতে অনেক লোক, বড় গোলমাল, নিশীতে ধ্যান জপের বড় ব্যাঘাত। মাতামহীর বাটিতে লোক বেশি নয়, 2-1 জন যাহারা আছেন তাহাদের দ্বারা নরেনের কোনো ব্যাঘাত ঘটে না। কচি কাঁচা ছেলে যাহাদের দ্বারাই অধিক গোলমাল হয় এখানে একটিও নাই। যে ঘরটিতে নরেন থাকেন তা বাড়ির দোতলায়, ঘরের সম্মুখেই উঠিবার সিঁড়ি। বন্ধুবান্ধবদের যাহার যখন ইচ্ছা আসিয়া উপস্থিত হন। নরেন নিজের এই অপূর্ব ছোট ঘরটির নাম রাখিয়াছিলেন টং। কাহাকেও সঙ্গে লইয়া সেখানে যাইতে হইলে বলিতেন, চলো টঙে যাই। ঘরটি বড়ই ছোট, প্রস্থে 4 হাত, দৈর্ঘ্যে প্রায় তাহার দ্বিগুণ। ঘরে আসবাবের মধ্যে আছে একটি ক্যাম্বিসের খাট, তাহার উপর ময়লা ছোট একটা বালিশ, মেঝের উপর একটি ছেঁড়া সব পাতা, এক কোণে একটি তানপুরা, তাহারই নিকট একটি সেতার ও একটি বায়া। বায়া কখনো ওই মাদুরের উপর পড়িয়া থাকে, কখনো বা খাটিয়ার নিচে, কখনো বা তাহার উপর চড়িয়া বসিয়া থাকে। ঘরের এক পার্শ্বে একটি থেলো হুঁকো, তাহার নিকট খানিকটা তামাকের গুল আর ছাই ঢালিবার একখানি সরা, তাহারই কাছে তামাক, টিকে ও দেশলাই রাখিবার একখানি মৃৎপাত্র, আর কুলুঙ্গিতে খাটের উপর মাদুরের উপরে হেথা সেথা ছড়ানো পড়িবার পুস্তক। একটি দেওয়ালে একটি দড়ি খাটানো, তাহাতে কাপড়, পিরান ও একখানি চাদর ঝুলিতেছে। ঘরে 2টি ভাঙা শিশিও রহিয়াছে, সম্প্রতি তাহার পীড়া হইয়াছিল, তাহারই নজির। নরেন মনে করিলেই বাড়ি হইতে পরিষ্কার বালিশ, উত্তম বিছানা ও ভালো দ্রব্যাদি আনিয়া 2-1খানি ছবি প্রভৃতি দিয়া ঘরটি বেশ সাজাইতে পারেন। করিতেন না যে তাহার একমাত্র কারণ তাহার ওই সমস্ত দিকে কোনো খেয়ালই ছিল না। সেজন্য ঘরে সর্বত্র একটা যেন বাসাড়ে ভাব। প্রকৃত কথা, আত্মতৃপ্তির বাসনা তাহার বাল্যাবস্থা হইতে কোনো বিষয়ে দেখা যাইত না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।